প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আকবর হোসেন, বিবিসির সাবেক সাংবাদিক, বর্তমান দায়িত্ব হলেন প্রেস মিনিস্টার, লন্ডন, বাংলাদেশ হাই কমিশন। আরও রয়েছেন ফয়েজ আহমদ, উনিও নিউজের খুব বড় সাংবাদিক ছিলেন, এখন দায়িত্বে রয়েছেন প্রধান উপদেষ্টা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি হিসেবে। আপনাদের দুজনকেই স্বাগত, ধন্যবাদ। আমরা শুরুতে যাব আকবর হোসেনের কাছে। মহান স্বাধীনতা দিবস এবং ঈদ উল ফিতর উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। আপনি নিশ্চয়ই সেই ভাষণটি শুনেছেন এবং সেই ভাষণের শুরুতে উনি দুটো বিষয় উল্লেখ করেছেন। একটি হলো যে মহান স্বাধীনতা দিবসে যারা শহীদ হয়েছিলেন, যারা আত্মত্যাগ করেছেন তাদের স্মরণ করেছেন। একই সঙ্গে আরেকটি প্যারাতে উনি 24শে জুলাই অভ্যুত্থানের নিহত যে হাজারো শহীদ এবং হাজার হাজার যে আহত হয়েছেন তাদেরকে উনি স্মরণ করেছেন। দুটো বিষয় এসেছে এখানে। আপনি এই বিষয়টি কিভাবে ব্যাখ্যা করবেন? বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, এটা তো আমাদের স্তম্ভ, এবং সেটার ধারাবাহিকতায় আমাদের যে পরবর্তী যে রাষ্ট্র, মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, এবং সর্বশেষে এসে আমাদের এই যে 2024-এর যে গণ অভ্যুত্থান, এবং যেহেতু এই 2024-এর গণ অভ্যুত্থানের পরে এই প্রথম ওই অভ্যুত্থানের পরে প্রথম স্বাধীনতা দিবস আমরা পালন করতে যাচ্ছি, সুতরাং খুব স্বাভাবিকভাবেই এই প্রসঙ্গটা এখানে থাকবেই। কারণ হচ্ছে যে আমাদের এবারকার আপনি দেখবেন যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাগুলো বিভিন্ন ঢাকা শহরের, বা শুধু ঢাকা শহর নয়, পুরো বাংলাদেশের দেয়ালে এদেশের তরুণ সমাজ, এদেশের ছাত্রছাত্রীরা লিখে দিয়েছে। আমরা সেই দেয়ালের লেখাগুলো পড়লে, সেই শিল্পকর্মগুলো বা চিত্রকর্মগুলো পড়লে, সেগুলোকে অ্যানালাইজ করলে আমরা কি বুঝতে পারি? সেগুলো অ্যানালাইজ করলে আমরা দেখতে পারি যে আসলে এই গণ অভ্যুত্থান নিয়ে তাদের আকাঙ্ক্ষাটা কি, মানে তাদের যে চাওয়া, সেগুলো তো তারা ওখানেই লিখেছে। আপনি ওই চাওয়াগুলোর সঙ্গে আপনি দেখবেন যে 1971 সালের মুক্তিযুদ্ধ, একটা যে বৈষম্যহীন সমাজ, একটা গণতান্ত্রিক সমাজ যেটা আমরা করতে চেয়েছিলাম, একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ যেটা আমরা করতে চেয়েছিলাম, 24-এর অভ্যুত্থানের শিক্ষার্থীরা ওই জিনিসগুলোকেই তারা তুলে ধরেছে বিভিন্ন দেয়াল লেখনের মাধ্যমে। যে তারা কি চাই, তারা দেয়ালে কিন্তু লিখেছে যে আমরা মানবাধিকার চাই, আমরা কি চাই, আমরা একটা ভালো সংবিধান চাই, আমরা এখানে রাজনৈতিক হানাহানি চাই না, আমরা এখানে কোনো পরিবারতন্ত্র চাই না, এখানে কোনো ব্যক্তির শাসন চাই না। এই বিষয়গুলোই তো এসছে, এবং আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষাটা ছিল তো সেটাই। যদিও স্বাধীনতার পরবর্তী সময়ে যারা ক্ষমতায় ছিলেন, আমরা দেখেছি যে 2-1 বছরের মধ্যেই ব্যক্তিতান্ত্রিক যে শাসন ব্যবস্থা, সেটার উদ্ভব হয়েছিল। তো সুতরাং আমি মনে করি প্রধান উপদেষ্টা ওনার ভাষণে যে দুটো বিষয়কে পাশাপাশি, বা আমি বলবো যে ঠিক পাশাপাশি নয়, একটির ধারাবাহিকতাকে উনি আরেকটির ধারাবাহিক, মানে 71-এর পরে এই যে 24 যে বিষয়টা আছে, এটা ধারাবাহিকভাবে যেভাবে এসছে, উনি বিষয়টাকে সেই আঙ্গিকে উপস্থাপন করেছেন। আকবর হোসেন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই বিষয়টি অহেতুক একটি বিতর্ক আনতে চায় কেউ কেউ। আসলে বিতর্ক কোনো বিষয় নয়। আপনি শুরুতে বলছিলেন যে আসলে এই যে আমাদের স্বাধীনতা দিবস, সেটি অনেক বড় বিষয় নিঃসন্দেহে, এবং কারণ ওইটার ধারাবাহিকতা আমাদের দেশ হয়েছে, নতুন বাংলাদেশ হয়েছে। ওই ঘটনার সঙ্গে 24-এর তুল্যমূল্য বিচার হয় না, কিন্তু একটা নতুন ঘটনা, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকে এই একটাকে প্রাধান্য দিয়ে আরেকটাকে কম করে আরেকটা বেশি করার এই যে বিতর্ক, অহেতুক বিতর্ক যারা তুলেছে, তারা কেন এই বিতর্ক সামনে আনতে চায়? বিতর্কিত বিষয় নয় এটা। আমি অবশ্য ঠিক বুঝতে পারি না যে এই প্রশ্নটা কেন আসে, বা এই প্রশ্নটা কোত্থেকে এই প্রশ্নের উদ্ভব হয়েছিল। যেমন স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ, সেটার জায়গা একরকম, 24-এর গণ অভ্যুত্থান সেটা অনেক উপরে। 71 তো হচ্ছে রাষ্ট্রের ভিত্তি, আর 24-এর গণ অভ্যুত্থানটা হচ্ছে যে এই রাষ্ট্রটাকে আমরা কিভাবে দেখতে চাই, সেটার আকাঙ্ক্ষা, তাই নয় কি? দুইটা দুই রকম। এবং আমি মনে করি যে বিতর্কটা আসে, এটা কেউ কেউ যেটা তুলতে চান বা করেন, এটা অপ্রয়োজনীয়। আপনি যেটাকে অহেতুক বলছেন, এটা সম্পূর্ণ রকম একেবারেই পুরোপুরি এটা একটা অপ্রয়োজনীয় জিনিস। কারণ এখানে আমি একটা জিনিস বোঝার চেষ্টা করেছিলাম যখন এই প্রশ্নটা কেউ কেউ তুলছেন, যে যারা এই প্রশ্নটাকে 71 এবং 24-কে কাছাকাছি আনতে চায়, এরা কারা? এখানে কিন্তু আপনি যদি দেখেন যে বাংলাদেশের যারা এই পতিত ফ্যাসিস্ট স্বৈর শাসন যারা কায়েম করেছিল, তারা তো পালিয়ে গেছে। এখন তারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া বা বিভিন্নভাবে তারা দেখাতে চাচ্ছে যে এই 24-এর গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে, বা এই 24-এর গণ অভ্যুত্থানটা হয়েছে মুক্তিযুদ্ধকে আন্ডারমাইন করার জন্য,
এটা তারা এই জিনিসটাকে ওইভাবে উপস্থাপন করতে চাচ্ছে। অথচ তারা যে এই 16 বছর ক্ষমতায় ছিল একটানা কোনো ভোট ছাড়া, তারা যে মুক্তিযুদ্ধের চেতনাকে সবচেয়ে বেশি পদদলিত করেছে, সবচেয়ে বেশি পদদলিত করেছে তারা, সেই বিষয়টা যাতে সামনে না আসে, সেই বিষয়টাকে ঢাকার জন্য এই একটা বিতর্ককে সামনে নিয়ে আসা হয়। আমি কিন্তু 71 ভার্সেস 24 এরকম কোনো বিতর্ক আমি দেখি না। আপনি যে কাউকে রাস্তায় গেলে তারাও এই বিতর্কটা করবে না। এই বিতর্কটাকে আরোপ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারা করছে সেটা? যারা ওই যে মুক্তিযুদ্ধের নামে লুটপাট করেছে, মুক্তিযুদ্ধের নামে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে, মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে, মুক্তিযুদ্ধের মাধ্যমে ব্যবসা করেছে, তারা এখন দেখাতে চায় যাতে করে তাদের সে প্রশ্নগুলো না ওঠে। আমার মনে হয় যে বিতর্কটার সূত্রপাত ওখান থেকেই এসছে। ফয়েজ আহমদ, যথারীতি প্রধান উপদেষ্টা তার ভাষণে জিনিসপত্রের দামের প্রসঙ্গ উঠিয়েছেন, নিত্যপণ্যের, এবং স্বাভাবিক, এবং নিশ্চিত করে আমরা বলতে পারি এবার রমজানে জিনিসপত্রের দামের যে স্থিতিশীলতা বা কম ছিল, এটা রেকর্ড। কারণ আমরা ঢাকা শহরেতে থাকি দীর্ঘদিন ধরে, আমরা জানি গত 15 বছরে বা 16 বছরে এরকম ঘটনা ঘটেনি যে রোজা এসেছে আর জিনিসের দাম বাড়েনি কিংবা কমেছে। কমার তো ধারণাই করা যায় না, বাড়েনি যে এটাই অনেক বড় বিষয় ছিল, কিন্তু আমরা দেখেছি অনেক কমেছে। দুটো বিষয় একটা বিতর্ক ছিল, তেলের একটা সংকট ছিল আর চালের একটা দামের সংকট ছিল। আপনি এই টকশোতে বোধহয় বলছিলেন যে এক সপ্তাহের মধ্যে সেটা থাকবে না, আসলে তাই থাকে নাই। কিন্তু এই বিষয়টা কিন্তু সামনে আসছে কম। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি অন্যান্য অনেক বিষয়ের সঙ্গে সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের যে বিষয়টা সেটা সামনে নিয়ে এসেছেন। এই সামনে নিয়ে আসার ক্ষেত্রেও যদি আপনি একটা জিনিস খেয়াল করেন, উনি একটা রেফারেন্স হিসেবে এটা নিয়ে এসেছেন। সেই রেফারেন্সটা হচ্ছে ওনার এই সংক্রান্ত ভাষণের শেষ লাইনে উনি বলছেন যে সামনের দিনগুলিতেও যাতে দ্রব্যমূল্যের এই স্থিতিশীলতা নষ্ট না হয় বা আবার কেউ এই জিনিসপত্রের দাম বাড়িয়ে দিতে না পারে, সেই জন্য সরকারের যে প্রচেষ্টা সেটা অব্যাহত থাকবে। এখন মুশকিল হচ্ছে এই সরকার যে ধরনের সরকার, এই সরকারের মধ্যে কারো নির্বাচিত হয়ে আবার ক্ষমতায় আসার কোনো অভিপ্রায় নেই। এই সরকারের মধ্যে কোনো রাজনৈতিক বা দলীয় মনোভাব ওই অর্থে নেই যে কোনো অর্জনকে নানানভাবে প্রচার প্রচারণায় নিয়ে এসে সেটাকে বেস করে সামনের নির্বাচনে বিজয়ী হওয়ার একটা প্রচেষ্টা থাকবে। অতএব কারণেই আপনি খেয়াল করেন যে আপনি যেটা নিজের বক্তব্যে বলছেন যে এটা একটা আসলে মানে ভাবাও যায় না যে বাংলাদেশে রমজান হবে আর সে সময় সবকিছুর দাম একটুখানি বাড়বে না। কোনো কোনো ক্ষেত্রে তো অনেক বেড়ে যায়। যদি শুধু আমরা পেঁয়াজ বলি, পেঁয়াজ আমাদের মানে আমদানি করা পণ্যের একটা, সেগুলিতে আপনি যদি খেয়াল করেন দেখবেন যে আমরা 400 টাকাও পেঁয়াজ কিনেছি, 1200 টাকাও পেঁয়াজ হয়েছে, এরকম নজির বাংলাদেশে স্থাপন হয়েছে। সে জায়গায় এবার পেঁয়াজ 30-40 টাকার মধ্যে মানুষ পেঁয়াজ কিনেছে, বা সবগুলি যেগুলি নিত্য প্রয়োজনীয় পণ্য সেগুলি সবকিছু মানুষের নিয়ন্ত্রণে ছিল। সুতরাং এটা নিয়ে মানুষের মধ্যে থেকে আমরা যেটা বলছি যে মানুষের মধ্যে থেকে এক ধরনের অর্গানিক প্রচারণা আমরা দেখেছি। মানুষ নিজেরাই প্রচার করেছে, মানুষদেরকে আমরা নানানভাবে রাস্তাঘাটে বলেন, সোশ্যাল মিডিয়ায় বলেন এবং টেলিভিশন পত্রিকায় নানান প্রতিবেদন আমরা হতে দেখেছি। এটা অর্গানিক। এখানে সরকারের পক্ষ থেকে প্রফেসর ইউনূস আমাদের সঙ্গে যখন কথা হয়েছিল এই বিষয়গুলি নিয়ে, উনি বারবার আমাদেরকে একটা বিষয় বলছিলেন যে আমাদের দ্রব্যমূল্য মানুষের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, এটা আমাদের কাজ। আমরা আমাদের কাজটুকু করব, সেটা আমাদের প্রচারের কোনো ব্যাপার নেই। যে কোনো সুনির্দিষ্ট ক্ষেত্রে যদি কোনো দ্রব্যের বা কোনো জিনিসের দাম বেড়ে যায়, সেক্ষেত্রে কেন বেড়ে গেল সেটার যেন আমরা নাগরিকদের কাছে সুস্পষ্ট ব্যাখ্যাটা দিতে পারি, সে বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। এই আপনি যে দ্রব্যমূল্যের ক্ষেত্রে দেখেন, আমরা সেই কাজটা সঠিকভাবেই করেছি। তেলের দামের বিষয়ে আপনি নিজেই রেফারেন্স হিসেবে বলছিলেন যে আপনার এই টকশোতে আমি বলছিলাম রমজানের একদম শুরুর দিন, হয়তো সেদিনই আমরা বলছিলাম যে তেল নিয়ে যে সংকট বা তেল নিয়ে যে অস্থিরতা সেটা 1 সপ্তাহের মধ্যে সলিউশন হয়ে যাবে, হয়ে গেছে। চাল নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল, সেটা সমাধান হয়ে গেছে। এখন তেল এবং চাল এই দুইটা জিনিসকে আরো কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেজন্য সরকার খুবই সচেতন রয়েছে এবং খুব ভালোভাবে কাজ করছে। আশা করা যায় মানুষের এই যে দ্রব্যমূল্যের স্বস্তিটুকু দিয়েছে। সবচেয়ে বড় জিনিস আমরা যেটা বাজারে খেয়াল করেছি, যারা ক্রেতা তাদের চেয়ে বেশি স্বস্তি আমরা দেখেছি বিক্রেতাদের কাছে। আপনারা দেখেন আমাদের এখানে বিক্রেতাদের একটা প্রবণতা থাকে বেশি মুনাফা করার। এবার ক্রেতাদের স্বস্তি দেখে বিক্রেতারা আনন্দ পেয়েছে যে মানুষদেরকে আমি স্বল্প মূল্যে দিতে পারছি, মানে এরকম বলছে যে এত কমে আর কখনো পান নাই, আর পাবেন না, নেন। এভাবে বিক্রেতারা বিক্রি করেছে, তারাও আনন্দ পেয়েছে। তাদের লাভ যে কম হয়েছে তা কিন্তু নয়,
তার কেনা মূল্য কম, সে বিক্রি করেছে কম দামে, সেও আনন্দ পেয়েছে। মানুষকে ভোগান্তি না দেখতে পারলে কিন্তু বিক্রেতার আনন্দ হয়েছে, সেটা হয়েছে। তো এই জায়গাটা সরকার আরো বেশি সচেতন, যেন ভবিষ্যতে এই ধারাটা ধরে রাখা যায়, সেটা একটা বড় চ্যালেঞ্জ আপনি বলতে পারেন। এখন আমরা সবসময় আতঙ্কে ছিলাম মূল্যস্ফীতি নিয়ে, বড় ধরনের আতঙ্ক। সেই মূল্যস্ফীতির এবং, জায়গায় আপনি যদি খেয়াল করেন যে 22 মাসের মধ্যে ওয়ান ডিজিটে নেমে এসেছে। 10 অঙ্কের ঘরের নিচে নেমে এসেছে, এটা একটা বড় ঘটনা 22 মাসের মধ্যে। সুতরাং এই জায়গাগুলিতে সরকার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি, আপনি যেমন, আমি একটা বিষয় অনেক সময় আমাদের এখানে আলোচনা হয় যে এই কারণে দাম বাড়ে, ওই কারণে দাম বাড়ে, এর মধ্যে নানানগুলি বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আলোচনা আসলে হয়। তো এর মধ্যে একটা বড় জিনিস আমরা যদি গত 15-20 বছর ধরে খেয়াল করি, যে রংপুর থেকে কেনা আলুর দাম ঢাকায় এসে এত হয়ে গেল, ফুলকপির দাম এত হয়ে গেল, এই প্রতিবেদনটাকে আমরা রেগুলার বেসিস সংবাদপত্রে দেখি। এর কারণ কি? সড়ক মহাসড়কে দেদার চাঁদাবাজি হয়। তো চাঁদাবাজির অভিযোগ কিন্তু শুরু থেকেও ছিল, এই সরকার দায়িত্ব পালনের পরে নানান গ্রুপ নানানভাবে চাঁদাবাজি করছিল। সরকার বারবার, প্রধান উপদেষ্টা বারবার আহ্বান জানিয়েছেন। এবং আপনাকে আমি যদি বলি, আজকে উনি যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, তার আগে সর্বশেষ যে ভাষণটি দিয়েছিলেন উনি 16 ডিসেম্বর বিজয় দিবস, ওখানেও কিন্তু উনি বলেছেন চাঁদাবাজিটা নিয়ন্ত্রণ করতে হবে। মানুষ কিন্তু সেটাতে, আমি বলবো যে মানুষ সাড়া দিয়েছে, বা যারা দায়িত্বশীল রাজনৈতিক আছেন তারাও রেসপন্স করেছে। আদারওয়াইজ আপনি যেগুলি আমাদের ডোমেস্টিক প্রোডাক্ট, যেগুলি আমরা আমদানি করছি না, আমদানি ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি আমদানি শুল্ক কমিয়ে দিয়েছি মানুষের স্বস্তি নিশ্চিত করার জন্য, কিন্তু আমার যেগুলি ডোমেস্টিক প্রোডাক্ট, সেগুলির মূল ধাক্কাটা কোথায় হয়? সড়ক মহাসড়কে চাঁদাবাজি। সুতরাং যখন আমি ঢাকার বাজারে দেখছি যে ফুলকপির দাম কমে গেছে, আমি যখন ঢাকার বাজারে দেখছি যে মানুষ কম দামে আলু কিনতে পারছে, তার মানে যেই জায়গাতে সমস্যা ছিল সেটা নিরসন হয়েছে। তবে সেটা আমরা বিশ্বাস করি এটা আরো নিরসন করা সম্ভব। একই সঙ্গে সরকার এই বিষয়ে সচেতন, যাতে কৃষক তার ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত না হয়। এটা একটা বড় ঝুঁকি। আপনি যদি এক সিজনে কোনো প্রোডাক্টের কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয়, তিনি কিন্তু ওই একই জিনিস আর ফসল করতে চান না, তখন কিন্তু জাতিগতভাবে, মানে পুরো দেশ কিন্তু, ভোক্তারাই আবার ক্ষতির মধ্যে পড়বেন। সুতরাং এই জায়গায় সরকার আন্তরিকভাবে দেখছে যেন কৃষকের এন্ডেও তারা যেন ক্ষতির মধ্যে না পড়ে, সেই বিষয়টা নিয়েও কাজ করা হচ্ছে। আশা করা যাচ্ছে যে দ্রব্যমূল্যের যে ট্রেন্ডটা সরকার রমজানের আগে থেকে শুরু করে রমজানে একটা স্বস্তিদায়ক অবস্থায় নিয়ে আসতে সক্ষম হয়েছে, অধিকাংশ পণ্যের ক্ষেত্রেই এই ধারাবাহিকতা সরকার বজায় রাখার চেষ্টা করবে। আকবর হোসেন, আমরা জানি যে এই সরকারের কিছু সমালোচনা রয়েছে। প্রফেসর ইউনূস তার ভাষণে কয়েকটা বিষয় দাবি করেছেন, যে দাবিগুলি আসলে যৌক্তিক মনে, বিশেষ করে ব্যাংকিং খাতে। আর যদি আমরা আরেকটু বড় স্কেলে বলি, অর্থনীতি খাতে একদম লন্ডভন্ড অবস্থা হয়ে গিয়েছিল। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, মূল্যস্ফীতি কমেছে, রেমিটেন্স বেড়েছে যে কোনো সময়, এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো যে ব্যাংকিং খাতে একটা স্বস্তি ফিরে এসেছে। এই সফলতার যে প্রক্রিয়াটা, এটা কিন্তু যদি কেউ কেউ বলে যে ব্যক্তিগতভাবে প্রফেসর ইউনূসের একটা ব্যক্তি যে কেরিশমা যেটা আর কি, সেটার উপর একটা নির্ভর করেছে, কিংবা বৈশ্বিক তার যে পরিচিত, আপনার কি মনে হয়? এখানে অনেকগুলো ফ্যাক্টরি আছে আর কি। আপনি যেটা বলছেন, যেহেতু অধ্যাপক মোহাম্মদ ইউনূস উনি নিজেও একজন অর্থনীতিবিদ, উনি নিজেও একটা ব্যাংক পরিচালনা করেছেন, সুতরাং ব্যাংকিং সিস্টেমকে কিভাবে স্ট্রিমলাইন করতে হয় এই ধারণা ওনার আছে। ওনাকে অন্য কাউকে ওনাকে বোঝাতে হবে না, উনি নিজে বোঝেন ব্যাপারগুলো। এবং আমাদের ব্যাংকিং সিস্টেমের যে দুর্বলতা, যে আমাদের ব্যাংকগুলোর অবস্থা কি ছিল, এগুলোর অবস্থা ছিল যে ভাঙা কলসির মতো, যে এখানে টাকা পানি ঢালছেন আর পানি চলে যাচ্ছে, টাকা ঢালছেন টাকা চলে যাচ্ছে। এই টাকা কোথায় যাচ্ছে? আমরা তো দেখেছি যে ব্যাংক থেকে কিভাবে টাকা লুটে নেওয়া হয়েছে। আমি গতকালকে একটা নিউজ দেখছিলাম, যে পুরনো নিউজ, যে কিভাবে ব্যাংকের ভল্ট থেকে ম্যানেজার, এবং এটা 2021 সালের ঘটনা, এবং তার কর্মীরা মিলে 4.5 কোটি টাকা সরিয়ে ফেলেছেন। এবং এটার সঙ্গে বোর্ড অফ ডিরেক্টরসের কেউ কেউ ইনভলভ, তৎকালীন আওয়ামী লীগ সরকারের, এবং তারা তৎকালীন সরকারের সঙ্গে সম্পৃক্ত। এবং এখানে কোনো নিয়ম নীতির ধার ধারা হয়নি ব্যাংকিং সেক্টরে। আপনার খেয়াল আছে যে আওয়ামী লীগ সরকারের সময় একটা ঘটনা ঘটেছিল, ন্যাশনাল ব্যাংক বলে একটা ব্যাংক ছিল, সেই ব্যাংকের তৎকালীন একজন ডিরেক্টর অন্য আরেকটি ব্যাংক এশিয়া এমডিকে তিনি পিস্তল ধরে ঢাকার রাস্তায় বলেছিলেন যে গুলি করে জন্মের মতো ঘটনা ঘটেছিল। এটা দৈনিক প্রথম আলো পত্রিকায় রিপোর্ট হয়েছিল। আপনি বুঝেন যে একটা ব্যাংকের কর্ণধার আরেক ব্যাংকের কর্ণধারকে মাথায় বন্দুক ঠেকিয়ে বলছেন যে গুলি করে দেব। কেন দিতে হবে? সে লোন চেয়েছিল, তাকে লোনটা দেওয়া হয়নি। সো এই ছিল বাংলাদেশের ব্যাংকিং অবস্থা। তো সেখান থেকে যে এই 7 মাসে যতটুকু ব্যাক করেছে, এটা তো একটা অভাবনীয় বিষয়। কারণ দেখেন, ফিনান্সিয়াল সিস্টেম পৃথিবী জুড়ে এটা চলে হচ্ছে আস্থার উপরে। গ্রাহকের যদি আস্থা চলে যায়, এটা কিন্তু কলাপস করে।
সুতরাং যখন আওয়ামী লীগ সরকার পতন হলো, তারা পালিয়ে গেল, নতুন সরকার আসলো এবং লোকে দেখলো যে না, এই সরকারের মোটিভটা ভালো, তাদের ইন্টেনশনটা ভালো, তারা যা কিছু করতে চাচ্ছে সেখানে একটা ভালো উদ্দেশ্য আছে, তখন এখানে ধীরে ধীরে আস্থাটা ফিরে আসছে। এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, এই আস্থার ব্যাপারটা। নিঃসন্দেহে। কিন্তু তারপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন যে কয়েকটা ব্যাংক মনে হয় রক্ষা করা যাবে না, উনি এরকম একটা সতর্ক বার্তা দিয়েছেন। বাট তারপরে সরকার শেষ পর্যন্ত চেষ্টা করবে। এবং একটা জিনিস যেটা বন্ধ হয়েছে, যে ধরেন ব্যাংক থেকে নামে বেনামে ছদ্মনামে, মানে ঋণের নামে টাকা বের হয়ে যাওয়া। আপনিও ব্যাংকের মালিক, আমিও ব্যাংকের মালিক, আমি আপনার ব্যাংক থেকে নিয়ে নিলাম 5,000 কোটি টাকা, আপনি আমার ব্যাংক থেকে নিয়ে নিলেন 5,000 কোটি টাকা। যোগ সাজস সবই তো ছিল আওয়ামী লীগের লোক। কেউ আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির মেম্বার, কেউ আওয়ামী লীগের উপদেষ্টা, কেউ আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, কেউ আওয়ামী লীগপন্থী বুদ্ধিজীবী ছিলেন। এভাবেই তো চলেছে ব্যাংকিং সেক্টর। সুতরাং আমি মনে করি এখন যে জায়গাটার মধ্যে এসছে, এই স্ট্রিম লাইনিংটা 7 মাসের মধ্যে এরকম একটা জায়গায় নিয়ে আসা, 7 মাসের আগেই এসছে আসলে এই স্থিতিশীলতা, এটা কিন্তু একটা অভাবনীয় ব্যাপার। এবং যেই সেক্টরটা অলমোস্ট কলাপস করে গিয়েছিল, সেটাকে ব্যাক করে নিয়ে আসা এত সহজ ব্যাপার ছিল না। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আকবর হোসেন এবং ফয়েজ আহমদ। ফয়েজ আহমদ, আমরা লক্ষ্য করছিলাম যে বৈশ্বিক সম্পর্ককে সম্প্রসারণের জন্য শুরু থেকেই প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস চেষ্টা করে যাচ্ছেন। ওনার একটা সুবিধাও ছিল নিঃসন্দেহে, তার যে বৈশ্বিক ইমেজ, তার পরিচিতি, সব মিলে সেটা উনি পেয়েছেন। এবং আমরা লক্ষ্য করছি এই কারণে অনেক সমস্যার সমাধান কিন্তু খুব সহজে হচ্ছিল। এবং উনি তার ভাষণের কিছু কথা উল্লেখ করেছেন। উনি আসিয়ানের ব্যাপারে খুব আগ্রহ, আমরা শুরুতে কিন্তু লক্ষ্য করছিলাম যে বাংলাদেশ আসিয়ানের সাথে কিভাবে সম্পৃক্ত হবে এবং আসিয়ানকে কিভাবে রোহিঙ্গা সংকটের সাথে লিঙ্ক করা যায়, কিভাবে সমাধান করা যায়, এই বিষয়ে কিন্তু উনি বারবার দৃষ্টি আকর্ষণ করছিলেন। উনি জানিয়েছেন যে মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ওনাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং উনি আমন্ত্রণ গ্রহণ করেছেন। এবং মালয়েশিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ রোহিঙ্গা সংকট নিয়ে একটি জাতিসংঘের সম্মেলন আয়োজনের দায়িত্ব নিয়েছে। এবং এই সময় আবার উনি চীনে যাচ্ছেন। গোটা বিষয়টা কিন্তু বেশ লিঙ্ক আপ রয়েছে এবং গুরুত্বপূর্ণ। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? জি, ধন্যবাদ। আমি জাস্ট এই প্রসঙ্গে যাওয়ার আগে ব্যাংকিং সেক্টর নিয়ে যেটা বলছিলেন, আমি একটু সেগুলো যোগ করি। আমাদের মানে আপনার মনে পড়ে কিনা বা আপনারা দেখেছেন কিনা যে অনেক সময় আমরা আমাদের বাড়ির আঙিনায় কিছু ফুল গাছ লাগাই, ফুল গাছ, কিন্তু এই ফুল গাছও কিন্তু কখনো কখনো আগাছায় পরিণত হয়, তখন আবার এটা কেটে ফেলতে হয়। আমরা আওয়ামী লীগের 17 বছরের সময়কালে দেখেছি এরকম ব্যাংক রোপণ করা হচ্ছে বেসিক্যালি। এই ব্যাংক কিন্তু আপনি যদি খেয়াল করেন যে এখন এসে তো আমরা ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বলছি, ব্যাংক কিন্তু গলার কাটা আওয়ামী লীগের জন্য হয়ে গিয়েছিল। শেষ সময় আওয়ামী লীগ উদ্যোগ নিয়েছিল ব্যাংকগুলি মার্চ করার, কিভাবে বাঁচানো যায়। একটা ব্যাংকে মার্চ করে ফেলেছে তারা, এতদিন থাকলে আরো অনেকগুলি ব্যাংক মার্চ করতো, অনেকগুলি বন্ধ করে দিতেন, একটা হাহাকার সৃষ্টি হয়েছিল ব্যাংকিং সেক্টরে, মানুষ ব্যাংক থেকে টাকা তোলা শুরু করে দিয়েছিল। ঠিক ওরকম একটা সময় এসে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করলো এবং সবার আগে যে জিনিসটা ফিরেছে, মানুষের আস্থা ফিরেছে ব্যাংকিং সেক্টরে। আপনি যেটা বলছিলেন আস্থা, ব্যাংকিং বিজনেসটা কিন্তু আস্থার উপরে টিকে থাকে। এই আস্থা মানুষের ব্যাংকিং সেক্টর থেকে পুরোপুরি উঠে গিয়েছিল, আস্থা ফিরেছে। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনি যদি খেয়াল করেন, লুটেরা কিন্তু পালিয়েছে। যারা লুটেরা ছিল ব্যাংকিং সেক্টরে, মানুষের একটা স্বস্তি আছে যে এখন আমার ব্যাংকগুলির যে বোর্ডগুলি, অধিকাংশ ব্যাংকের বোর্ড পুনর্গঠন হয়েছে, আপনি জানেন, প্রাইভেট ব্যাংকগুলি। তো এই ব্যাংক বোর্ডগুলি পুনর্গঠন হওয়ার মধ্য দিয়ে বোর্ডে কিন্তু সে সমস্ত মানুষেরাই সম্পৃক্ত হয়েছে যারা এই সেক্টরের জন্য ম্যাটার করে। সুতরাং এই সেক্টরটাকে মানুষের স্বস্তির জায়গায় নিয়ে আসার জন্য যেই মানুষগুলিকে দেখে মানুষ স্বস্তি পাবে, যেমন আপনারা প্রফেসর ইউনূসের কথা বলছেন যে উনি নিজে একটা ব্যাংক চালাতেন, উনি অনেক বড় অর্থনীতিবিদ, ওনাকে এটা কেউ বোঝানোর নেই। তেমন ভাবে আপনি যদি খেয়াল করেন আমাদের অর্থ উপদেষ্টাকে, তিনিও বাংলাদেশের একজন অন্যতম অর্থনীতিবিদ।
আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করছেন কে? তিনিও বাংলাদেশের অন্যতম একজন অর্থনীতিবিদ। এরকম কিন্তু ব্যক্তি ওনারা না যাদেরকে রাজনৈতিক কোটা এনে ব্যাংক সংসদে দাঁড়িয়ে 1 মিনিটের মধ্যে একটা আইন সংশোধন করে একজনকে 2 বার কিভাবে গভর্নর রাখা যায় সেজন্য একটা আইন পরিবর্তন করে ফেলতে আমরা দেখেছি। সেই পুরো ব্যাংকিং সেক্টরটা কলাপস হয়ে গিয়েছিল। সুতরাং সেখান থেকে যে ব্যাংকিং সেক্টর স্বাভাবিক জায়গায় ফেরা, সরকার আমরা ইন্টারনালি যতটুকু জানি অলমোস্ট এভরিডে বাংলাদেশ ব্যাংকের যেই পরিদর্শক দল আছে তারা কোনো না কোনো ব্যাংকে ভিজিট করছেন। ব্যাংকের সুশাসন ফেরানোর ক্ষেত্রে সরকার সর্বোচ্চ আন্তরিকভাবে কাজ করছে এবং সেটা রেজাল্ট কিন্তু এসেছে ইতিমধ্যে। এখন কিন্তু মানুষের মধ্যে অন্তত ব্যাংকিং সেক্টর নিয়ে প্রথমত হচ্ছে কোনো হাহাকার নেই, মানুষের মধ্যে ভয়টা নেই যে আমার টাকা রাখলাম সেটা নাই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই কারণে ব্যাংকিং আকবর হোসেন যেটা বলছিলেন যে আস্থার জায়গাটা তৈরি হয়েছে, পুরোপুরি ফিরেছে, আস্থাটা পুরোপুরি ফিরেছে। আমাদের ব্যাংকিং সেক্টর আরো হেলদি হওয়ার জন্য আরো খানিকটা সময় দরকার। আমাদের ব্যাংকিং সেক্টর নিয়ে যে ভয় মানুষের মধ্যে আছে সেটা কেটে গেছে। আর আপনি যে প্রশ্নটা করছিলেন যে আসিয়ানের বিষয়ে, বা শুরু থেকে যদি আপনি দেখেন প্রফেসর ইউনূস বাংলাদেশের নাগরিকদেরকে শুধু বাংলাদেশের নাগরিক নয়, বিশ্ব নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য এক ধরনের তাগিদ উনি দিচ্ছেন। বিভিন্ন বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান, বড় বড় অর্গানাইজেশন এরা বাংলাদেশের সঙ্গে কিভাবে একটি সুসম্পর্ক তৈরি করা যায় সেজন্য উন্মুখ হয়ে আছে। আপনি স্যার যেটা ভাষণে বলছিলেন যে সেপ্টেম্বরে যখন জাতিসংঘের অধিবেশনে গিয়েছেন সেখানে বিশ্ব নেতারা কিভাবে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার জন্য একরকম সিরিয়াল দিয়েছে, এটা আপনারা দেখেছেন। সুতরাং এইগুলি বাংলাদেশের জন্য তাই আমরা লক্ষ্য করলাম, এগুলি একটা অভূতপূর্ব ঘটনা। এই ঘটনাগুলি বাংলাদেশের জন্য এটা একটা মানে অবিস্মরণীয় অর্জন। আসলে এটাকে যতটুকু কাজে লাগানো যায় এর পুরোটা কাজে লাগানোর জন্য প্রফেসর ইউনূস প্রস্তুত, উনি চেষ্টা করে যাচ্ছেন এবং বিশ্ব নেতারা প্রতিদিন প্রতি মুহূর্তে বাংলাদেশ নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। মুশকিল হচ্ছে, এটাও যদি ভাষণে এসেছে, আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ হচ্ছে গুজব। আপনি দেখুন প্রতি রাত আমরা নানান গুজবের সঙ্গে ফাইট করে ঘুমাচ্ছি, তাই না? সো এই গুজবকে দিয়ে যদি আপনি বাংলাদেশকে দেখেন তাহলে দেখবেন যে বাংলাদেশ নেই। আগামীকাল সকালে উঠেই বাংলাদেশ এক্সিস্ট করছে কিনা সেই ভয় আপনি পাবেন। কিন্তু আপনি যদি বাস্তবতা দেখেন, সারা বিশ্বের বাংলাদেশকে নিয়ে যদি আগ্রহটা আপনি দেখেন তাহলে টের পাবেন বাংলাদেশ আসলে বিশ্বের মানচিত্রে একটা নতুন করে জায়গা করে নেওয়ার একদম সঠিক অবস্থানে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে আপনি চীন সফরের কথা বলছেন, প্রফেসর ইউনূস আগামীকালকেই চীন সফর করবেন। আশা করা যায় এটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক সফর হবে। আকবর হোসেন, আমরা যে কথাটা ফয়েজ আহমদকে জানতে চেয়েছিলাম একই প্রশ্ন আপনার কাছে, সেটি হলো যে এই যে বৈশ্বিক সম্পর্কে যে উন্নয়ন এবং যোগাযোগটা বৃদ্ধি করেছে, বিশেষ করে আমরা নিশ্চয়ই জানেন মিয়ানমারের সঙ্গে চীনের কি ধরনের সম্পর্ক, এবং রোহিঙ্গা ইস্যুতে বেইজিং কাজ করতে পারে নিঃসন্দেহে, তার সেই যোগাযোগ, তার এবিলিটি সব মিলে রয়েছে। মালয়েশিয়া সম্মেলন করতে যাচ্ছে জাতিসংঘের আয়োজনে, এবং সেখানে প্রফেসর ইউনূস যাবেন বলে আমরা ধরে নিতে পারি, এবং উনি চীন যাচ্ছেন এই যে রোহিঙ্গা ইস্যুটাতে, এবং আমরা জানি তাদের পেছনে ডক্টর খলিলুর রহমান কাজ করছেন। আমরা দৃশ্যমান কিছু খারাপ দিক দেখছি, সেটি হলো যেটা এইড কমে গেছে, আবার তৎপরতা আবার পজিটিভলি লক্ষ্য করছি। গোটা বিষয়টি আপনি কিভাবে দেখছেন? বর্তমান সরকার, এই অন্তর্বর্তী সরকার যেটা তারা যেটা চাচ্ছে যে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, যে আসিয়ান, যে সম্মেলনের প্রধান উপদেষ্টা গেলেন, এই দেশগুলোর সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করা। এবং আপনি দেখবেন যে এই যে আসিয়ান যে ভুক্ত যে দেশগুলো আছে, যেমন সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, এই আসিয়ান ভুক্ত দেশগুলো এরা একসময় এশিয়ান টাইগার হিসেবে পরিচিত ছিল। মানে তাদের অর্থনীতি এত দ্রুত অর্থনৈতিক তারা উন্নয়ন করেছে যে তাদের এই মিরাকলটা কি এটা সবাই জানতে চেত। এবং তাদের সঙ্গে যদি আমরা একটা সংযোগ করতে পারি এবং বাংলাদেশ যদি প্রপার ইনভেস্টমেন্ট এখানে আমরা আনতে পারি এবং যে একটা গ্লোবাল ফেস যদি আমরা দিতে পারি, বাংলাদেশও এই আসিয়ানভুক্ত দেশগুলোর মতো এশিয়ান টাইগার হিসেবে পরিচিত হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটার জন্য উদ্যোগগুলো প্রয়োজন। এবং অধ্যাপক মোহাম্মদ ইউনূস তিনি যেটা চেষ্টা করছেন যে বাংলাদেশকে একটা গ্লোবাল ফেস দেওয়ার, অর্থাৎ আমরা যে অনেক কিছু করতে পারি এবং আমার যে অনেক কিছু করার সক্ষমতা আছে, এই জিনিসটা তো বিশ্বের মানুষকে বোঝাতে হবে। যদি সেটা আমরা বোঝাতে না পারি তাহলে তো লোকে আমার এখানে আসবে না। আমরা বিগত 16 বছরে আমাদের পররাষ্ট্র নীতির যে ড্যামেজ আমাদের যেটা হয়েছে, এটা তো আমি বলবো যে ডিস্ট্রাকশন, রাইট, ড্যামেজও বলা যায় না। হ্যাঁ,
কারণ আমরা কি করেছি, আমাদের সংবিধানে একটা স্লোগান বা একটা মূলনীতি ছিল যে সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়, যেটা এখন অব্দি বহাল আছে। কিন্তু আওয়ামী লীগের সময় পররাষ্ট্র নীতি কোনো দেশের এটা হতেই পারে না। হ্যাঁ, কিন্তু না, তারপরে সেটাকে যদি আপনি মেনে নেন, আওয়ামী লীগের সঙ্গে কি ছিল, শুধু ভারতের সঙ্গে বন্ধুত্ব আর বাকি কারোর সঙ্গে নয়, ব্যাপারটা কিন্তু এটাই ছিল। রাইট। অর্থাৎ তারা এমন বেশি ফোকাসড ছিল ভারতের প্রতি, পশ্চিমা বিশ্ব পর্যন্ত এটাকে ভালোভাবে নেয়নি। এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে বিগত সরকারের কিন্তু মানবাধিকার এবং গণতন্ত্রের ইস্যুতে সাংঘাতিকভাবে এটা মানে সম্পর্কের অবনতি হয়েছে। এবং আপনি যেটা বলছিলেন যে আমরা যদি রোহিঙ্গা সংকটের সমাধান করতে চাই, এখানে আমাদের চীনের ভূমিকা যেমন লাগবে, একই সঙ্গে পশ্চিমা দেশগুলোর একটা ভূমিকা লাগবে। আমরা সমন্বিতভাবে এটাকে, কারণ এখানে কিছু ডিপ্লোম্যাটিক প্রেশার দেওয়ার বিষয় আছে, এখানে নেগোসিয়েশনের বিষয় আছে, আমরা কোনো একটা পক্ষের উপর এককভাবে নির্ভর করে আমরা এই সংকটের সমাধান করতে পারবো না। এবং আমার ধারণা যে প্রফেসর মোহাম্মদ ইউনূস সেই বিষয়টাকে তিনি রাইটলি পয়েন্ট আউট করেছেন এবং উনি সেটাকে বুঝতে পেরেছেন যে একই সঙ্গে জাতিসংঘকে আবার নিয়ে আসা, কারণ রোহিঙ্গা ইস্যুটা কিন্তু হারিয়ে গিয়েছিল, এটাকে আবার আলোচনা নিয়ে আসা, একই সঙ্গে উনি যখন চীন যাচ্ছেন, চীনকে আবার আস্থায় নিয়ে আসা, যে যাতে করে আমরা সবাই মিলে একটা মাল্টিল্যাটারাল একটা এনগেজমেন্টের ভেতর দিয়ে রোহিঙ্গা ক্রাইসিসটাকে আমরা মানে এটাকে সমাধান করতে পারি। উনি একটা কথা বলেছিলেন রোহিঙ্গা ক্যাম্পে ভাষণে, যে আগামী ঈদ যাতে আপনারা আপনাদের আত্মীয় স্বজনের সঙ্গে করতে পারেন, এইটা আমরা একটা চেষ্টা করব। এটা আমাদের একটা টার্গেট। আপনি যেটা টার্গেট সেট করবেন, আপনার যে টার্গেটের 100% আপনি খুব ওভার অ্যাম্বিশিয়াস হয়ে যাবেন বা ওভার এক্সপেকটেশন থাকবে, ব্যাপারটা ওইরকম না। কিন্তু আপনি যদি একটা টার্গেট সেট করেন, তাহলে হচ্ছে আপনি সেটার কাছাকাছি হলেও গিয়ে পৌঁছাতে পারবেন, কিছু না কিছু অর্জন হয় এবং সেখানে একটা হোপ তৈরি হয়। কিন্তু আমরা কি দেখেছিলাম গত 15 বছরে, যে আমরা দেখেছিলাম যে রোহিঙ্গা সংকট নিয়ে একেবারে হাল ছেড়ে দেওয়া হয়েছিল। মনে হচ্ছিল যেন এই রোহিঙ্গা আমাদের দায়ভার থাকবে। এবং আপনি জানেন যে এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার পেছনেও কিন্তু তৎকালীন সরকারের একটা বড় দুরভিসন্ধি রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেছিল। কারণ তারা ভেবেছিলেন যে রোহিঙ্গাদেরকে যদি এখানে আমরা সাপোর্ট দেই বা নিয়ে আসি, হ্যাঁ, তাহলে তার হয়তো নোবেল পুরস্কার পেতে সুবিধা হবে। যে জন্য আওয়ামী লীগের কর্মী সমর্থকরা তখন তাদের নেত্রীকে তারা মাদার অফ হিউম্যানিটি বলে বলতেন। এটাকে তারা অনেক বিক্রি করার চেষ্টা করেছেন, কিন্তু লাভ হয়নি। যদি রেফিউজি আপনি আশ্রয় দিয়ে নোবেল পুরস্কার পেতে যদি হয়, তাহলে তুরস্কের এরদোয়ান আরো বহু আগেই পেতেন, কারণ তিনি 40 লাখ সিরিয়ান রেফিউজিকে তিনি আশ্রয় দিয়েছেন, সবচেয়ে বেশি। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা রোহিঙ্গাদেরকে নিয়ে আসলাম বটে, আমরা আশ্রয় দিলাম বটে, এরপরে যেন আমরা হাল ছেড়ে দিলাম, আমাদের আর কিছু করণীয় নাই, যেন আমাদেরকে মেনে নিতে হবে এবং এটা নিয়ে আমাদের আর কিছু করা যাবে না। বিষয়টা ওই পর্যায়ে চলে গিয়েছিল এবং সেখান থেকে যে ইস্যুটা আবার ব্যাক করছে আন্তর্জাতিক এরিনাতে, এটাই হচ্ছে এই সময়ের সবচেয়ে বড় অগ্রগতি বলে আমি মনে করি। ফয়েজ আহমদ, উনি ওনার ভাষণে কিছু কথা বলেছেন, আমি একটু পড়ে শোনাই। বিশেষ করে জাতিসংঘের যে রিপোর্টটা দিয়েছে এই কিলিং এর ব্যাপারে, উনি বলেছেন যে বিগত সরকার আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী গোষ্ঠী ও সংগঠন একত্রিত হয়ে পরিকল্পিতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল। এবং উনি বলেছেন যে বিক্ষোভ চলাকালে 1400 জন নিহত হয়েছিলেন, যার মধ্যে প্রায় 13% শিশু। উনি বলছেন যে জাতিসংঘের রিপোর্ট পড়ে সবার গায়ে লোম দাঁড়িয়ে যায়। কি ভয়াবহতা, কিভাবে একজন প্রধানমন্ত্রী নিজের দেশে নিরস্ত্র মানুষের হত্যার পর লাশ লুকিয়ে ফেলার নির্দেশ দিতে পারেন। ক্ষমতা আঁকড়ে রাখার জন্য তিনি পৃথিবীর সকল নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন, এটাই জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে। আমি এই কথাগুলো এখানে পড়ে শোনালাম এই কারণে যে এটা হলো বাস্তব চিত্র, কিন্তু আমরা লক্ষ্য করছি যে এর সাথে যারা জড়িত বা এই দলটির কেউ তাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নেই, একদম নেই। এবং তারা দায়িত্ব নিয়েছেন, গুজব ছড়ানোর দায়িত্ব নিয়েছেন। এবং এই ভাষণে প্রধান উপদেষ্টা সেই কথাটি উল্লেখ করেছেন যে গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় গুজবের মহোৎসব চলছে। প্রথম কথা হচ্ছে যে এই প্রতিবেদন একটি গুরুত্বপূর্ণ দলিল, কিন্তু তার চেয়েও বড় বিষয় হচ্ছে এই দেশের মানুষ এই গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে একটি রাজনৈতিক দল যারা দীর্ঘদিন বাংলাদেশের শাসন করেছে, ক্ষমতায় ছিল, এরকম একটি দলের মধ্যে এখন পর্যন্ত
এই হত্যাযজ্ঞ চালানোর প্রায় 8-9 মাস পরে এসেও এমন একজন দায়িত্বশীল মানুষ পাওয়া গেল না যে এই অপরাধ বোধটুকু থেকে সামনে আসবে। আপনি দায়িত্বশীল বলছেন কেন? তাদের সাধারণ সমর্থকরা, হ্যাঁ, সাধারণ সমর্থক, আপনি ওই তো টোটাল মানে একটা দল হিসেবে কমপ্লিটলি এই দায়িত্ব না নেওয়া বা দায় স্বীকার না করা, ক্ষমা না চাওয়া, এর মধ্য দিয়ে দল হিসেবে আওয়ামী লীগের যে এই হত্যাযজ্ঞের একটা বড় ভূমিকা সেটা পরিষ্কার হয়। আপনি দৃষ্টিভঙ্গি দেখুন, যেটা প্রফেসর ইউনূস তার ভাষণে বলছেন যে একজন প্রধানমন্ত্রী কিভাবে নিজ দেশের নিরস্ত্র মানুষকে হত্যা করে লাশ লুকিয়ে ফেলার নির্দেশ দিতে পারে। এই ফাইন্ডিংস কিন্তু ইউএনএর, তাদের কথা বলছে। মানে শেখ হাসিনা জাতিসংঘ স্বীকৃত খুনি, এই প্রতিবেদনের মধ্যে দিয়ে কিন্তু তাই প্রতিষ্ঠিত হয়। আপনি দেখুন, শেখ হাসিনা এখনো পলাতক অবস্থায় থেকে মাঝে মাঝে তার বিভিন্ন অডিও তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ছেড়ে দেন বা নির্দেশনা দেন। সেই নির্দেশনাগুলি কি? এখনো তিনি হত্যার নেশায় মত্ত, কিন্তু উনি নির্দেশ দেন যে আমার তো 127টা বা 227টা আমার নামে মামলা আছে, অন্তত 227 জনকে তো খুন করার লাইসেন্স আমি পেয়েছি। একটা খুন করলে, তার বক্তব্য হচ্ছে একটা খুন করলে যা সাজা, শত শত খুন করলো তাই সাজা। সহিংস মনোভাব। তার মানে এই যে এরকম একটা ব্রুটাল চিন্তা ভাবনা করতে পারে। আপনি জাস্ট পার্থক্য যদি আমি করি, আপনি যদি রোহিঙ্গা ইস্যু দিয়ে আমি যদি বিবেচনা করি, শেষ কয়েক বছর আওয়ামী লীগ কি কারণে রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে আকবর ভাই বলছিলেন। তাদের নানান দূরভিসন্ধি ছিল, নানান পরিকল্পনা ছিল এটা নিয়ে, এটাকে বিক্রি করে নানান কিছু ইমেজ তৈরি করার, গ্লোবাল ইমেজ তৈরি করার চেষ্টা ছিল, সেটাতে তারা ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার কারণে কিন্তু শেষ কয়েক বছর দেখবেন যে রোহিঙ্গা যারা এখানে আমাদের আশ্রিত অবস্থায় আছে তাদেরকে সবসময় সন্ত্রাসী হিসেবে তারা উপস্থাপন করার চেষ্টা করতে সবসময়। আপনি দৃষ্টিভঙ্গির জায়গায় দেখেন, রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়া, ফেরত পাঠানোর এই ধরনের কোনো আশাই তারা দেখতো না। তারা এটা মানে গ্লোবাল ফোকাস থেকে রোহিঙ্গা ইস্যুটা হারিয়ে গেছে বেসিক্যালি। আপনি জাতিসংঘের মহাসচিব এখানে আসা 1 লাখ রোহিঙ্গার শরণার্থীর সঙ্গে জাতিসংঘ মহাসচিব এবং বাংলাদেশের সরকার প্রধান ইফতার করা রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে, এগুলি গ্লোবাল ফোকাসে রোহিঙ্গা বিষয়টাকে আবার যেমন সামনে নিয়ে আসে। একজন বিশ্ব নেতার রোহিঙ্গা সম্পর্কে দৃষ্টিভঙ্গি কি হতে পারে আপনি সেটা দেখবেন যখন প্রফেসর ইউনূস বলে যে এই ঈদে তো পারবো না, অর্থাৎ আমরা জাস্ট 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে যে ঈদে যাচ্ছি, এই ঈদে তো পারবো না, কিন্তু আমি চাই আগামী ঈদে আপনারা আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের স্বজনদের কবর যেন জিয়ারত করতে পারেন। মানুষের প্রতি মানুষের যেই দৃষ্টিভঙ্গি, আপনি খালি এতটুকু চিন্তা করেন যে রোহিঙ্গাকে আওয়ামী লীগ আশ্রয় দিয়েছে এক লোভ নিয়ে, পরে সেই লোভ বাস্তবায়ন করতে পারেনি, তাদেরকে সন্ত্রাসী হিসেবে সারা পৃথিবীর কাছে উপস্থাপনের চেষ্টা করেছে, তাদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছে। সেই রোহিঙ্গাদেরকে তার বাড়িতে ফেরানোর জন্য গ্লোবাল ফোকাস যখন আমরা টানছি, সে সময় আমরা কি বলছি যে তার স্বজনের কবরগুলি আসলে ওখানে রয়ে গেছে। উনি একই সঙ্গে বলছেন যে দেখুন এই রোহিঙ্গাকে যে আপনি এইডের কথা বলছেন যে এইড কমে যাচ্ছে, জাতিসংঘ মহাসচিব সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যে রোহিঙ্গাদের জন্য এইড কমে যাচ্ছে। প্রফেসর ইউনূস বলছে দেখুন যাদেরকে আমরা এইডের কথা বলছি এই মানুষগুলি তো দরিদ্র নয়, রাইট, তারা সবাই তার নিজ নিজ জায়গায় স্বাবলম্বী, এরা অনেকে বিত্তশালী মানুষ, এরা অন্যকে দান করে। সুতরাং এই রোহিঙ্গাদেরকেও আপনি তাদের এলাকায় ফেরত যাওয়ার ব্যবস্থা করুন, তারা নিজেদের বাড়িতে যাবে, তারা বিশ্বের মুক্তিতে যেন অবদান রাখতে পারে সেইভাবে কাজ করুন। সুতরাং এই যে একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার, আপনি যদি দেখেন, আপনি আমাদের এখানে রোহিঙ্গা ইস্যুটাকে ডিল করার জন্য গত 16 বছরে বা আওয়ামী লীগ যতদিন ধরে তাদেরকে আশ্রয় দিয়ে এখানে রেখেছে ততদিন নির্দিষ্ট কোনো মেকানিজম ছিল? প্রফেসর ইউনূস এই তাগিদ অনুভব করেছেন যে শুধুমাত্র এই বিষয়টাকে ডিল করার জন্য একজন ব্যক্তি দরকার। আপনি যেটা বলছিলেন যে একজন বিশেষ দূত এই জিনিসটা দেখছেন, উনি কিন্তু প্রতিনিয়ত এই জিনিস নিয়ে কাজ করছেন। গ্লোবাল ফোকাসে রোহিঙ্গা ইস্যু আবার ফেরত এসেছে। আমরা আবার নতুন করে, আমরা যেমন রোহিঙ্গা ইস্যুর পরপরই আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাংবাদিকরা এখানে রোহিঙ্গা ক্যাম্প ভিজিট করতে আসছেন, এখন আমরা আবার একই ধরনের প্রবণতা খেয়াল করছি, আবার সাংবাদিকরা আসছেন এটা ভিজিট করতে। সুতরাং একটা ইস্যু যেটা বাংলাদেশের জন্য একটি অত্যন্ত সেন্সিটিভ দিক, শুধু বাংলাদেশ নয়, আপনি যদি এই অঞ্চলের জন্য বলেন, যেমন নিরাপত্তার জন্য, রাজনীতির জন্য নানানভাবে একটা সমস্যা তৈরি করতে পারে, সেটাকে সলিউশনের জন্য যে ধরনের মেকানিজম থাকা দরকার, যে ধরনের চিন্তা থাকা দরকার একটি দায়িত্বশীল সরকার আমাদের সরকার সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করছে, কিন্তু আমরা অতীতে এটা দেখি। আকবর হোসেন গুজব নিয়ে কথা বলেছেন তার ভাষণে এবং অনেকখানি কথা বলেছেন। উনি বলেছেন যে মিথ্যা গুজব ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। প্রফেসর ইউনূস তার ভাষণে আরেকটা কথা বলেছেন যে আমরা জুলাই অভ্যুত্থানের প্রথম পর্বটা সফলভাবে শেষ করতে পেরেছি, এখন দ্বিতীয় পর্ব শুরু হয়েছে এবং এই দ্বিতীয় পর্ব অনেকটা যুদ্ধ অবস্থা এবং গুজব একটা বড় হাতিয়ার যারা এর প্রতিপক্ষ, বিরুদ্ধ শক্তির।
এবং গুজবকে অবহেলা করতে না করেছে উনি, কিন্তু উনি বলেছেন যে এর সত্যের সন্ধান করতে থাকবেন, যে আসলে কারা গুজবটা ছড়ান। উনি খুব প্রফেশনালি বক্তব্য রেখেছেন একদম। এবং উনি আর একটা কথা বলেছেন যে আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে, তারা এই ঐক্য ভাঙতে চায়। আর তাদের এই অভিনব কৌশল আপনি টেরই পাবেন না যেভাবে গুজবটা তারা ছড়াবে, এই কথাটা বলার চেষ্টা করছেন। এবং আকবর হোসেন, আপনি লক্ষ্য করেছেন গত 2-3 দিন আমরা গুজবের মধ্যে বসবাস করতেছিলাম, মানুষ সারা রাত জেগেছিল, আসলে কোনো তথ্যের ভিত্তিতে নয়, গুজবের উপর ভিত্তি করে। এবং এই গুজব সত্যের চেয়ে শক্তিশালী হয়ে ওঠে, দ্রুত ছড়ায়। হ্যাঁ, মানে এত শক্তিশালী যে গুজব যখন ছড়িয়ে সব দিকে ভ্রমণ করে চলে আসে, সত্য তখন রওনা করে, এরকম একটা ব্যাপার আছে। আপনি এই বিষয়ে, যেহেতু আপনি নিজে মিডিয়া কর্মী ছিলেন, গণমাধ্যম কর্মী, মিডিয়ার ছাত্র, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এবং এর মোকাবেলার উপায় কি? দেখুন, এটা তো ঠিক যে মানে মিথ্যা সত্যের চেয়ে 10 গুণ দ্রুত বেগে ছড়িয়ে যায়, এটা কমিউনিকেশনস এরকম একটা ব্যাপার আছে না, আমরা পড়েছিলাম এরকম একটা কথা। এবং এটাকে ট্যাকল করাটা এত সহজ বিষয় না, কারণ হচ্ছে যে আপনি দেখেন সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে বাংলাদেশে যেটা হচ্ছে, মূলত ফেসবুক এবং ইউটিউবকে কেন্দ্র করে এই বিষয়গুলো বেশি ঘটছে আর কি। এখন এখানে এটা ঠিক যে এই গভর্নমেন্টের একটা অ্যাপ্রোচ যে এই গুজবকে ট্যাকল করার জন্য তাদের নিজেদের দিক থেকে যে একটা চেষ্টা আছে, সেটা আপনি দেখবেন যে যেমন ফয়েজ সাহেব যেখানে কাজ করেন, প্রধান উপদেষ্টা প্রেস উইং, তাদের নিজেদের একটা ফ্যাক্ট ফাইন্ডিং না, এই যে একটা ইউনিট আছে, ইউনিট মানে আমরাই কাজটা করি, আমরা ফেসবুকে ফ্যাক্টস নামে একটা পেজ আছে, ফ্যাক্টস নামে আছে। অন্য ব্যক্তি উদ্যোগে অনেকে করছেন, প্রাতিষ্ঠানিক উদ্যোগে অনেকে করছেন। এখন আমি একটু যোগ করে দিই আপনাকে, প্রধান উপদেষ্টা প্রেস উইং যেমন সিএ প্রেস উইং ফ্যাক্টস বলে একটা পেজ আছে, সেখানে আমরা এই ডিবাঙ্ক করি গুজবগুলিকে। একই সঙ্গে সরকারের এখন মোটামুটি পিআইবি থেকেও একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এরকম তথ্য মন্ত্রণালয় কাজ করছে, এই প্রচেষ্টাটা আমাদের আসলে নিতে হচ্ছে বাধ্য হয়ে আর কি। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে যে এগুলো তো হচ্ছে গভর্নমেন্টের যে সমস্ত উইংস যেগুলো আছে তারা করছে, এবং আমি মনে করি যে সরকারের এখানে যেটা ফ্যাসিলিটেট করা উচিত সেটা হচ্ছে যে প্রাইভেট ইনিশিয়েটিভে ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান যারা এই গুজবগুলোকে ডিবাঙ্ক করবে, তখন হবে কি, যখন প্রাইভেট ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠানগুলো যখন এটাকে ডিবাঙ্ক করবে, তখন ক্রেডিবিলিটিটা আরো বেশি দাঁড়াবে। কারণ আপনি দেখবেন যে গুজবটা কার বিরুদ্ধে হয়, গুজবটা কিন্তু মূলত সরকারের বিরুদ্ধে হচ্ছে, তাই তো, মানে রাষ্ট্রযন্ত্র এবং সরকারের বিরুদ্ধে। তো আমার বিরুদ্ধে যদি গুজব হয়, আমি তো একটা বক্তব্য দিবই, দ্যাট ইজ ট্রু, কিন্তু আমার হয়ে যদি এই বিষয়টাকে অন্য কেউ টেক আপ করে, ইন্ডিপেন্ডেন্ট কেউ টেক আপ করে, তখন সেটা আরো বেশি ক্রেডিবল হবে। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা দেখেন বিগত সরকারের সময় দেখেছিলাম যে কিভাবে সরকারি উদ্যোগে গুজব ছড়ানো হতো, সরকার গুজব ছড়াতো। যেমন আপনার একটা কথা মনে রাখবে, খুবই হাস্যকর কথা, যে প্রায় আরো 7-8 বছর আগে সেকেন্ড প্রাইম মিনিস্টার এরকম, হ্যাঁ, শেখ হাসিনা ছিলেন বিশ্বের দ্বিতীয় সৎ প্রধানমন্ত্রী, এরকম একটা গুজব ছড়িয়ে দিল, এবং সেই রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দিয়ে সেটা করানো হয়েছে। এবং সেই গুজবের ভিত্তিতে তৎকালীন মন্ত্রিসভা শেখ হাসিনাকে আবার কংগ্রাচুলেট করেছে, অভিনন্দন জানিয়েছে, ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। একটা স্টেট পুরো একটা মিথ্যাকে মানে অর্গানাইজড ওয়েতে কিভাবে একটা রাষ্ট্রযন্ত্র মিথ্যার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল, আমরা তো সেটা দেখেছি। এখন এই রাষ্ট্র তো, এখনকার রাষ্ট্র তো সেটা করার প্রয়োজন নাই, এখনকার রাষ্ট্রকে তো বা এখনকার সরকারকে বলার দরকার নাই যে প্রফেসর মোহাম্মদ ইউনূস, হ্যাঁ, বিশ্বের এত নম্বর প্রধানমন্ত্রী, বিশ্বও জানে, এই দেশের মানুষও জানে যে উনি কি। এখন আওয়ামী লীগ এটা করতো ইনফেরিয়রিটি কমপ্লেক্স থেকে, যেহেতু তাদের কোনো ম্যান্ডেট ছিল না, তারা একের পর এক নির্বাচনে তারা জনগণ ভোট দিতে পারেনি, তারা ভোট দিতে দেয়নি, সুতরাং তারা তাদের পারপাস এগুলো করেছে। সুতরাং আমি মনে করি যে এই গুজবটাকে ট্যাকল করার জন্য আমার যেটা মনে হয় যে গভর্নমেন্ট যদি এরকম একটা ইনিশিয়েটিভ নেয়, যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেন্দ্রিক বা ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠানগুলো কেন্দ্রিক, কারণ এগুলো তো আসলে ইয়াং জেনারেশন, এগুলো তো অনেক বেশি তারা ফোকাস করতে পারে, তো এবং তারা আমাদের ইয়াং জেনারেশন কিন্তু খুবই স্কিলড, তারা কিন্তু আপনি যে কোনো ইনফরমেশন তাদেরকে দিলে তারা ঠিকই এটা খুঁজে বের করে ফেলবে। এবং আমরা তাদেরকে কিভাবে কাজে লাগাতে পারি, গভর্নমেন্ট কিভাবে এটাকে ফ্যাসিলিটেট করতে পারে, এবং একই সঙ্গে কিভাবে আমরা আমাদের ডোনার এজেন্সি বা আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার আছে তাদের সঙ্গে যদি আমরা এদেরকে এঙ্গেজ করিয়ে দিতে পারি, একটা যোগাযোগ করে দিতে পারি, তাহলে আমার মনে হয় যে ইন ফিউচারে এই গুজব প্রতিরোধের ক্ষেত্রে আমরা একটা সাফল্য পাবো, এবং এটা আমাদের
প্রয়োজন। এটা কিন্তু খুব মানে খুব শর্ট টাইমের জন্য কিছু হবে না, ইটস এ লং টার্ম প্রসেস। কারণ এই গুজবের ঢেউ এটা কিন্তু আপনি ফেস করতে থাকবেন, একটা ঢেউ যাবে আরেকটা ঢেউ আসবে, এটা সমুদ্রের ঢেউয়ের মতো। কারণ যারা দেশ থেকে পালিয়ে গেছে তারা কিন্তু এখন তাদের একমাত্র আশা ভরসার জায়গা হচ্ছে গুজব, ফেসবুক এবং ইউটিউব। এছাড়া তাদের তো আর কোনো জায়গা নেই। And they have money enough. হ্যাঁ, দে হ্যাভ মানি এনাফ। তারা ভারতে বসে আছে, তারা পৃথিবীর অন্যান্য দেশে বসে আছে, তারা সেটা করছে। সুতরাং ওইটাকে ফেস করতে হলে ওইভাবেই আমাদেরকে ফেস করতে হবে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আকবর হোসেন এবং ফয়েজ আহমদ। ফয়েজ আহমদ স্বাভাবিকভাবেই প্রধান উপদেষ্টার বক্তব্যের যে বিষয়টা থাকবেই তাই ছিল সংস্কারের প্রসঙ্গ, এবং উনি সে বিষয়ে কিছু কথা বলেছেন। এবং আমরা লক্ষ্য করেছি যে শুরু থেকে সংস্কারের ব্যাপারে কিন্তু প্রফেসর ইউনূস এক ধরনের একটা শক্ত অবস্থান কিন্তু নিয়েছেন, যে যেভাবে ব্যাখ্যা করুক না কেন। কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে উনি একবার বলেছিলেন যে সংস্কার না করলে জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। ওই জায়গাটা কিন্তু উনি রয়েছেন, এবং আমরা লক্ষ্য করছি যে উনি যেভাবেই হোক না কেন সংস্কারটা চাচ্ছেন এবং করতে চাচ্ছেন। উনি আমাদের জানিয়েছেন এই তার ভাষণের মাধ্যমে যে ইতিমধ্যে জাতীয় ঐক্যমত কমিশনের কাজ শুরু হয়েছে, এবং 6টি সংস্কার কমিশনের 166টি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ 38টি রাজনৈতিক দলের কাছে চিঠি দেওয়া হয়েছে। এই খবরগুলো আমরা জানি, উনি সেটা উল্লেখ করেছেন। আপনার কাছে আমরা জানতে চাইবো যে এখন এইটার অবস্থা আসলে কি? রাজনৈতিক দলগুলির সঙ্গে ঐক্যমত কমিশন সংলাপ শুরু করেছে, তাদের সঙ্গে কথাবার্তা বলছে, কাজটা এগোচ্ছে, ভালোভাবে এগোচ্ছে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে শুরু থেকেই খেয়াল করা যাচ্ছে যে প্রফেসর ইউনূস সংস্কারের বিষয়ে খুব কঠোর অবস্থানে আছেন। আপনি ওই আকবর ভাই শুরুতে যেটা বলছিলেন, সারা বাংলাদেশের দেয়ালগুলিতে একটা গ্রাফিতি তৈরি হয়েছিল। ওই গ্রাফিতিতে কিন্তু বাংলাদেশের মানুষ বলে দিয়েছে, ছাত্র জনতা পরিষ্কার করে বলে দিয়েছে কেমন বাংলাদেশ তারা চায়, নতুন বাংলাদেশটা কেমন হবে। তো এটা যেমন একটা বিষয় সংস্কারের, এটার জন্য এটাকে আপনি উপেক্ষা করার কোনো জায়গা নেই, সংস্কারের মধ্য দিয়ে যেতেই হবে। এবং সবচেয়ে স্বস্তির এবং আনন্দের বিষয় হচ্ছে বাংলাদেশের ক্রিয়াশীল সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সংস্কার চায়। সংস্কার নিয়ে কখনো কখনো আমরা দেখি সংস্কার এবং নির্বাচনকে একটি সাংঘর্ষিক অবস্থায় নিয়ে আসার চেষ্টা হয়। সেটা এক ধরনের কারণে রয়েছে। কোন কোন রাজনৈতিক দল যখন বলেন যে সংস্কার করে লাভ নেই, আমরা রাখবো না, আমরা ইচ্ছা মতো করবো, এই ধরনের মন্তব্য যখন করে, এটা আমরা দায়িত্বশীল পর্যায়ে থেকে বলে। আপনি দেখুন এই যে বক্তব্যটা না, এটা আপনি যতই দায়িত্বশীল পর্যায়ে থেকে বলুক বা এটা ততক্ষণ পর্যন্ত না আমরা গুরুত্ব দিচ্ছি যতক্ষণ পর্যন্ত দল হিসেবে কেউ না বলে। মানে আমাদের এখানে বড় বড় রাজনৈতিক দলগুলির নেতাদের নানান ধরনের বয়ান আমরা প্রতিনিয়তই শুনি নানানভাবে, কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে দল হিসেবে তার বয়ান কি, অফিসিয়ালি দল কি বলে। আমরা দল হিসেবে এখন পর্যন্ত সবগুলি রাজনৈতিক দলের কাছ থেকে সংস্কার বিষয়ে অত্যন্ত ইতিবাচক মনোভাব দেখছি। এখন এই যেমন একটা সংস্কার যেগুলি হচ্ছে খুবই আসলে মৌলিক এবং গুরুত্বপূর্ণ বড় বড় সংস্কারের বিষয়ে যেমন এই আলাপগুলি হচ্ছে, আপনি যদি আরেকটা জিনিস খেয়াল করেন যে অনেকগুলি সংস্কার ইতিমধ্যে হয়ে গেছে, বিচারিক প্রক্রিয়া কিছু সংস্কার এসেছে, কিছু কিছু সংস্কারের ব্যাপার না বাংলাদেশের জন্য এটি অতি আবশ্যক। আপনার যেরকম পিপাসা লাগলে আপনাকে পানি খেতে হবে, বাংলাদেশের জন্য কিছু কিছু সংস্কার এইরকম যেগুলি ইতিমধ্যে হয়ে গেছে। ধরুন আপনি পাসপোর্টের যেই পুলিশ ভেরিফিকেশন, এই আলোচনাটা কিন্তু দীর্ঘ বছর ধরে হচ্ছে, অনেক এবং আমি একজন মানে প্রফেশনাল জার্নালিস্ট হিসেবে আমি যেটা দেখেছি যে এই প্রস্তাবের সঙ্গে কিন্তু আমাদের কোনো রাজনৈতিক নেতৃত্বের কখনো দ্বিমত ছিল না, তবু এই সংস্কার করা যায়নি। কেন যায়নি?
এই সংস্কারটি হলে অনেকের নানান ধরনের সুবিধা বন্ধ হয়ে যায়। ওই সুবিধা দিয়ে ওই বাহিনীটিকে নিজেদের লাঠিয়াল বাহিনী হিসেবে রাখতে হবে, সেজন্যই কিন্তু রাজনৈতিক সরকার এই কাজগুলি করেনি। সুতরাং আপনি দেখুন এই প্রধান আমরা- উপদেষ্টা তার আমরা- ভাষণেই একটা জিনিস না, না, বলেছেন, আমি জি, বলুন। একটু বলি। সেটা হচ্ছে শুধুমাত্র এই পুলিশ ভেরিফিকেশনের বিধানটি তুলে দেওয়ার পর 70,000 পাসপোর্ট যারা চেয়েছেন তারা পেয়ে গেছেন। শুধুমাত্র এই ভেরিফিকেশনের দোহাই দিয়ে এই মানুষগুলির পাসপোর্ট পাওয়ার মতো একটা বেসিক রাইটস সেটা আটকে রাখা হয়েছিল। সুতরাং আপনি আরেকটা জিনিস আপনি প্রফেসর ইউনূস এখানে পরিষ্কার করে বলেছে যে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে আমরা বিশ্বের কাছে সমাদৃত। আমাদের ব্যাপক সুনাম দুর্নীতির জন্য, আমরা র্যাঙ্কিং এ খুব ভালো করছি দুর্নীতির জন্য। আমাদের দুর্নীতি এমন এক অবস্থা যে নিয়ম কি আছে সেটা কোনো বিষয় নয়, দুর্নীতিটা কিভাবে কোন নিয়মে করে যায় সেটাই নিয়মে পরিণত হয়েছে। অতএব আপনি যদি এই জায়গাগুলিতে মৌলিক সংস্কার না আনতে পারেন, তাহলে আপনি বাংলাদেশকে আপনি অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার কথা বলছেন, বাংলাদেশের ইমেজকে আপনি বিশ্বমর্যাদায় উপরে তুলে ধরার কথা বলছেন, কিচ্ছু লাভ হবে না। এখানে একটু প্রশ্ন আপনাকে করি, আপনার কাছে জানতে চাইবো মূলত সেটা হলো, আমরা দেখছি যে আপনি যেটা বলেন কিছু সংস্কার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বাইরেই করা যায় এবং বিভিন্ন মন্ত্রণালয়ে সেগুলো পাঠানো হয়েছে। এই কাজের কত দূর হয়েছে? যেহেতু এই সরকারের আসলে ওই ধরনের রাজনৈতিক অভিপ্রায় নেই যে আমার অর্জনগুলিকে অনেক বেশি সামনে নিয়ে এসে সেগুলি দিয়ে আপনি দেখুন ভূমি ব্যবস্থাপনা একটা বড় ধরনের সংস্কার এসেছে, থানায় মামলা করা, জিডি করা, এই সমস্ত ক্ষেত্রে একটা বড় সংস্কার এসেছে। আপনার একটা সংস্কার এসেছে যে আপনার কিভাবে আপনি সরকারি অফিসগুলিতে ফাইল পরিচালনা, আপনি দেখুন দুর্নীতি বন্ধ করার কথা বলছেন, সিস্টেমেটিক ওয়েগুলি যদি আপনি বন্ধ করতে না পারেন, আপনি যতই বলেন লাভ নেই। কোনো লাভ হবে না। এখন আপনার টেবিলে ফাইল আটকে থাকে, ফাইল খুঁজে পাওয়া যায় না, প্রত্যেকটা ফাইলের মধ্যে ট্র্যাকিং সিস্টেম আনার ব্যবস্থা করা হচ্ছে, কোন ফাইলটা কোন টেবিলে কতদিন ধরে পড়ে আছে এটা কিন্তু সেন্ট্রাল সিস্টেমের মধ্যে এটা ডিসপ্লেড হবে। সুতরাং এই যে এই জায়গাগুলি সংস্কারের ক্ষেত্রে মানে দুর্নীতির জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য যে ধরনের সংস্কারগুলি প্রয়োজন, যে সংস্কার দরকার, আমরা বিশ্বাস করি যে কোনো রাজনৈতিক দলের এখানে কোনো দ্বিমত থাকবে না। অতএব সরকারের জায়গা থেকে যেই বিষয়গুলিতে আমাদের অটোমেটিক্যালি এক ধরনের মতৈক্য আছেই, এক্সিস্ট করে, সেই জায়গাগুলি করে ফেলা হচ্ছে। ভূমি ব্যবস্থাপনায় আপনি জানেন তো এখানে একটা নাম জারি করা, এখানে একটা ভূমি রেজিস্ট্রেশন করা, এটা একটা মানে দুর্নীতি এখানে হচ্ছে ডমিনেট করে, অন্য হিসাব নিকাশ পরে, নিয়ম পরে। সুতরাং যে সমস্ত খাতগুলিতে, বিশেষ করে সেবা খাত, দুর্নীতি যেখানে ডমিনেট করে সেখানে দুর্নীতিকে সরিয়ে সেবা যেন ডমিনেট করতে পারে। প্রফেসর ইউনূস তার ভাষণে একটা জায়গা বলছেন যে আমরা টোটাল সিস্টেমটাকে, সেবার সিস্টেমটাকে এমন জায়গায় নিয়ে আসতে চাই যে নাগরিকরা সরকারি অফিসে যাবে না, বরঞ্চ তার আঙ্গুলির ইশারায় সরকারি অফিস তার কাছে চলে আসবে, সেবা তার কাছে চলে আসবে। এই লক্ষ্যে কাজ করা হচ্ছে এবং আপনি এগুলি কোনো অলিক বা এরকম অনেক বড় স্বপ্নের বিষয় না, এগুলি প্রযুক্তি আমাদের সামনে। উনি এটা বারবার বলেছেন যে প্রযুক্তি আমাদেরকে এমন এক সুযোগ সৃষ্টি করে দিয়েছে, এটা যদি আমরা ব্যবহার না করি তাহলে আমরা জাতি হিসেবে পিছিয়ে যাব। আকবর হোসেন, প্রধান উপদেষ্টা তার ভাষণে নির্বাচন নিয়ে কি বলেন এই আগ্রহ কিন্তু সবার কাছে ছিল। উনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে আমাদের দায়িত্ব জাতির সামনে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছভাবে তুলে ধরা এবং প্রক্রিয়া শেষে নির্বাচনের আয়োজন করা। উনি প্রক্রিয়া বলতে বোঝাচ্ছেন সংস্কারের প্রসঙ্গে, এবং উনি পরিষ্কার বলছেন যে জুলাই চার্টার বা জুলাই সনদ হবে, এবং নির্বাচনের ব্যাপারে সে আগের কথাটাই বলেছেন যে এবছর ডিসেম্বর থেকে আগামী বছরে জুনের মধ্যে নির্বাচনটা হবে। এই বিষয়ে সম্ভবত আর বিতর্ক বোধহয় উঠবে না, আশা করি আমরা, যারা নির্বাচনকে এবং সংস্কার নিয়ে বিতর্ক করতে চায়। আমার প্রশ্ন হলো যে রাজনৈতিক দলগুলো যেভাবে এই সংস্কারের পক্ষে ঝাঁপিয়ে পড়ার কথা ছিল, তারা সেটা না করে নির্বাচনকে সামনে আনার চেষ্টা করেছে একটা গ্রুপ, আরেকটা গ্রুপ নির্বাচনের ব্যাপারে তত আগ্রহী না, সংস্কারের বেশি আগ্রহী। আবার আরেকটা গ্রুপ যেভাবে চলেছে যখন নির্বাচন তখন হোক, এরকম ধরনের গ্রুপ রয়েছে। কিন্তু ফাইনালি যেটা হয়েছে, প্রফেসর ইউনূস একটা জায়গায় সম্ভবত নিয়ে আসতে পেরেছেন যে রাজনৈতিক দলগুলো সংস্কার করতে বাধ্য হচ্ছে, তারা সংস্কারের বাইরে যাওয়ার সুযোগ পাচ্ছে না। কারণ বেশ কয়েকটা ঘটনা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সংস্কারের বলটা কিন্তু প্রফেসর ইউনূস আসলে রাজনৈতিক দলের কোটায় দিয়ে দিয়েছেন। আপনারা কিভাবে খেলবেন দেখেন, কিন্তু খেলতে হবে, এটা মাস্ট। আপনার কি মনে হয়? দেখুন, সংস্কার আমরা যেটাকে বলছি যে আমাদের রাষ্ট্র এবং শাসন ব্যবস্থার যে সংস্কার, এটি তো হচ্ছে আমাদের মূল সংস্কার। আর কিছু তো কাজ হচ্ছে যে সরকারের ডে টু ডে অ্যাক্টিভিটি, যেগুলো জনগণের জীবনযাত্রাকে সহজ করার জন্য আমাদের করতে হবে। দুই রকম বিষয়, সেগুলো তো সরকার করছে, আর যেগুলো শাসন ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের সঙ্গে সম্পৃক্ত, ওগুলো নিয়ে হচ্ছে একটা পলিটিক্যাল কনসেনসাস আমাদের প্রয়োজন।
এবং আমরা এটা জিনিসটা যে দেখতে পাচ্ছি যে কোনো রাজনৈতিক দলই কিন্তু বলছে না যে আমার সংস্কারের প্রয়োজন নাই। সবাই কিন্তু বলছে যে আমরা সংস্কার, কিন্তু কতটুকু সংস্কার? এটিকে আপনি 50% গ্রহণ করবেন, নাকি 70%, নাকি 80%, নাকি 100%? বিতর্কটা তো ওই জায়গাতেই। সুতরাং আমার কাছে মনে হয় যে আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হচ্ছে যে আমাদের একটা ডেমোক্রেটিক সোসাইটি লাগবে, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ চাই, এবং আমরা যে বাংলাদেশটা চাই এটা যেন হয় মানবাধিকারের ভিত্তিতে এবং একই সঙ্গে পরমত সহিষ্ণু বাংলাদেশ আমরা চাই। এটাই তো হচ্ছে আমাদের মূল টার্গেট। একটা নির্বাচন আমাদের লাগবে, হতে হবে, এটা কোনো সন্দেহ নাই। এটা নিয়ে কেউ দ্বিমত করবে না। এটা প্রধান উপদেষ্টার অফিসে দ্বিমত করবে না, উনিও করবেন না, কোনো রাজনৈতিক দলও করবে না। প্রশ্ন হচ্ছে যে সেই নির্বাচনটা কবে হবে? এটা কি ডিসেম্বরে হবে, নাকি জানুয়ারিতে হবে, নাকি আরো পরে হবে, নাকি জুনের মধ্যে হবে? এবং আমার কাছে আমি খুবই কনফিডেন্ট যে এটা নিয়ে যে মতানৈক্য যেটা তৈরি হবার একটা আশঙ্কা দেখা যাচ্ছে বলে অনেকে বলছেন, যে যেমন ধরেন বিএনপি চাচ্ছে যে নির্বাচনটা একটু আগে হোক, প্রধান উপদেষ্টা ডিসেম্বরের একটা কথা বলেছেন, আবার বলছেন জুনের মধ্যে হবে, বা অন্য কেউ কেউ বলছেন যে না একটু পরে হলেও কোনো অসুবিধা নাই। সো আমি যেটা মনে হয় আমার কাছে যে এইটার রাইট টাইমটা কখন হবে, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে উনি তাদেরকে একটা কনফিডেন্সে নিয়ে আসতে পারবেন, এই ব্যাপারে আমার দৃঢ় বিশ্বাস আছে। কারণ আপনি দেখবেন যে বাংলাদেশের কিন্তু এখনকার যদি পলিটিক্যাল কালচারটা আপনি 5ই আগস্টের পরবর্তীতে দেখেন, এখন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কিন্তু ওইরকম না যে আমি আপনার সঙ্গে আলোচনাতে বসবই না। একটা সময় কিন্তু বাংলাদেশে এটাই ছিল না, আওয়ামী লীগ দম্ভ করে বলতো যে কখনোই ওদের সঙ্গে আলোচনা করব না, এটা ছিল তো। এবং তারা যাতে আলোচনায় বসে সেটার জন্য আবার দুতিয়ালি প্রয়োজন হতো, বিদেশিদের চাপ দিতে হতো যে আলোচনায় বসো। কিন্তু বাংলাদেশে এখন সেটা নাই। বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো এখন নিজেদের মধ্যে আলোচনা করছে, মতভিন্নতা তো থাকবেই, কারণ তাহলে সেটা যদি না হতো তাহলে তো রাজনৈতিক দল একটাই থাকতো। রাইট। এবং আপনি দেখেন যে যখন দেশের একটা ক্রাইসিস মোমেন্ট তৈরি হয়, প্রধান উপদেষ্টা যখন রাজনৈতিক দলগুলোকে ডাকেন, তারা কিন্তু ঠিকই যাচ্ছেন, তারা তাদের মতামত দিচ্ছেন, তারা তাদের পরামর্শ দিচ্ছেন, কোথায় ভুলগুলো আছে সেগুলোকে ধরিয়ে দিচ্ছেন। সো এইটা যে দেখছি, এটা কিন্তু 5ই আগস্টের পরে বাংলাদেশের পলিটিক্যাল কালচারে একটা বড় পরিবর্তন, এবং এই জিনিসটা কিন্তু কারো কারো সহ্য হচ্ছে না আর কি। আপনি শুরুতে এটা বলছিলেন যে অনেকে এই প্রফেসর ইউনূস তার কিন্তু ওই যে ভাষণে বলেছে গায়ে জলা ধরে দিয়েছে, হ্যাঁ এটা, কারণ আপনি দেখেন উনি যদি প্রফেসর ইউনূস যদি আগামী মাসেই যদি বলেন যে আসেন আমরা ইলেকশন নিয়ে আলাপ করি, সবগুলো রাজনৈতিক দল যাবে না? অবশ্যই যাবে। বিএনপিও যাবে, বিএনপি তাদের সঙ্গে বসবে, বিএনপি এনসিপির সঙ্গে বসবে, এনসিপি বিএনপির সঙ্গে বসবে, এনসিপি জামাতের সঙ্গে বসবে, বিএনপি জামাতের সঙ্গে আলোচনা করবে। আমরা তো এই পলিটিক্যাল কালচারটাই তো আমরা চেয়েছি যে এখানে আলোচনা হতে হবে, যে আমরা একই দেশে বসবাস করব আর আমরা কেউ কারোর সঙ্গে কথা বলবো না রাজনৈতিক অঙ্গনে, এইটা তো হবে না। হ্যাঁ, এখানে ভারতের প্রেশার লাগবে বা পশ্চিমাদের প্রেশার লাগবে বসতে হলে। আমার মনে হয় ওই জায়গাটা একটা উত্তরণ আমাদের হয়েছে। এবং নির্বাচনের সময়সীমা নিয়ে যে একটা ধরেন, আমি বলবো না যে এটা একেবারে খুব মতবিরোধ, এটা স্লাইট একটু মত পার্থক্য আছে, কেউ একটু আগে যাচ্ছেন, কেউ একটু পরে হইলেও সমস্যা নাই, ব্যাপারটা ওইরকম। এবং এটা নিয়ে আমার ধারণা যে প্রফেসর ইউনূস উনি একটা রাইট টাইম, এটা কখন হতে পারে, এটা ঐক্যমত্যের ভিত্তিতে এটা ঠিক করতে উনি সক্ষম হবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। এখানে আমি একটু যোগ করি আপনাকে। ধরুন যদি গুজব থেকে বলি যে আমাদের যে ঐক্য রাজনৈতিক দলগুলির মধ্যে, এই ঐক্যটা বেসিক্যালি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, সেই ঐক্য ভাঙার ক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করছে এখন গুজব। আবার এই গুজব যারা ছড়াচ্ছেন তারা কিন্তু মানে মিলিয়ন মিলিয়ন ডলারের পিছনে ব্যয় করেন, তাদের আছে আসলে, তারা কি করবে এখন, তারা এই ফেসবুক সোশ্যাল মিডিয়া নানান জায়গায় এগুলি করছে। আর গুজবের একটা জিনিস কিন্তু শুধু যে সরকারের বিরুদ্ধে বা নানান ধরনের প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে তা নয়, বাংলাদেশ রাষ্ট্রের এক্সিস্টেন্সের বিরুদ্ধে কিন্তু এক ধরনের তারা এই গুজব দিয়ে লড়াইটা শুরু করেছে। সেই জায়গায় রাজনৈতিক দলগুলি মারাত্মকভাবে একমত, কোনো মানে এখানে সন্দেহের অবকাশ নেই। এখন যেই জায়গাটা তারাও এক ধরনের মানুষের মানসিকতার মধ্যে মননে যে জিনিসটা ঢুকিয়ে দিতে চায় যে নির্বাচন নিয়ে এক ধরনের বিরোধ আছে। আপনি খেয়াল করুন যে বাংলাদেশে এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিগুলি আছে তাদের প্রত্যেকেই নিজ নিজ নিজস্ব ভোটার ব্যাংক আছে, তাদের সমর্থন, তাদের নেতাকর্মী আছে, তাদের নিজ নিজ আলাদা আলাদা বয়ান থাকবে তাদের জন্য। কিন্তু
এই বয়ানগুলিকে যদি আপনি মনে করেন যে এনসিপির সঙ্গে বিএনপির বিরোধ বা জামাতের সঙ্গে বিএনপির বিরোধ, জামাতের সঙ্গে এনসিপির বিরোধ, এটা একটা ভুল। আমি রাজনৈতিক দলগুলি আর কোনোভাবে ঐক্যমত্যের মধ্যে নাই তখন বলতে পারি বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যে সমস্ত শক্তি ষড়যন্ত্র করছে তাদের কারোর সঙ্গে যদি এই দলগুলির কেউ যে তাদের মতে কথা বলতে শুরু করে, তখন বাংলাদেশের জন্য বিপদ। ওই রাজনৈতিক দল দেশের সার্বভৌমত্বের জন্য বিপদ হয়ে যাবে। তার আগ পর্যন্ত এই ধরনের নিজেদের রাজনৈতিক বাহাজ বলেন বা নিজেদের বয়ান, নিজেদের ভোটারদেরকে সন্তুষ্ট করা, নিজেদের ক্যান্ডিডেটদেরকে নিশ্চিত করা, এই জায়গায় যত ধরনের আলাপ আলোচনা হচ্ছে এগুলি খুবই গণতান্ত্রিক। আদারওয়াইজ যেটা বলছিলাম, দল তো একটাই থাকবে। রাইট। আকবর হোসেন এবং ফয়েজ আহমদ, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।